Hello viewers, Assalamu alaikum and welcome back to CSA Mastery by Arman. In this lecture, I am going to discuss about outsourcing. So let's get started. গত লেকচারে আমরা আলোচনা করছিলাম ইনহাউস ডেভেলপমেন্ট নিয়ে। তো ইনহাউস ডেভেলপমেন্ট এবং আউটসোর্সের যে ডিফারেন্সটা, ইনহাউস ডেভেলপমেন্ট বলতে আমরা জানি যে ইনহাউস ডেভেলপমেন্টটা ছিল যেটা হচ্ছে কোনো একটা প্রতিষ্ঠান তাদের নিজস্ব প্রতিষ্ঠানে হচ্ছে কর্মী নিয়োগ দিয়ে, অর্থাৎ যেমনটা হচ্ছে গার্মেন্টসে যেরকম আমরা যদি চিন্তা করি, গার্মেন্টসে তারা লোক নিয়োগ দিয়ে কর্মী নিয়োগ দিয়ে কিন্তু তারা কাজ করে। এটা আপনি যদি গার্মেন্টস এর ভাষা বলে তাহলে সেটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ইনহাউস ডেভেলপমেন্ট। তো যেমন আমরা মাইক্রোসফটের যদি তাকাই বা অ্যাপেলের দিকে যদি একটু তাকাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওখানে তারা কোনো আউটসোর্সিং করে না। তারা আহ, আহ, নিজস্ব তাদের যে সফটওয়্যার ডেভেলপার আছে তারা সেগুলো তাদের কোম্পানিতে হায়ার করে দেন, তাদেরকে হচ্ছে তাদের দিয়ে তারা তাদের সফটওয়্যার গুলা কাজ করে নেয়। সেটা হচ্ছে ইনহাউস ডেভেলপমেন্ট। তো আমরা যদি আউটসোর্সিং এর দিকে একটু তাকাই, বিগত কয়েক বছর ধরে বাংলাদেশে, বিশেষ করে বাংলাদেশের পার্সপেক্টিভে আউটসোর্সিংটা একটু বেশি হচ্ছে। তো এই আউটসোর্সিংটা কেন হচ্ছে, আউটসোর্সিং এর যে বিশেষ কিছু ইয়ে আছে, যেমন কেন আপনি আউটসোর্সিং করবেন, সেটা হচ্ছে কস্ট ইফেক্টিভনেস, দেন হচ্ছে টেক অ্যাডভান্টেজ অফ ইকোনমিক্স অফ স্কেল, মেক আপ ফর ল্যাক অফ ইন হাউস নলেজ, ফ্রি আপ ইন্টারনাল রিসোর্স, এবং আরো কয়েকটা আছে, বেশ কয়েকটা। তো আমরা এখন এগুলা নিয়ে আলোচনা করবো যে আসলে এগুলো অ্যাকচুয়ালি কি। যেমন আমরা যদি প্রথমে যদি আমরা আলোচনা করি যে কস্ট ইফেক্টিভনেস, সেটা যদি আমরা বিবেচনা করি, আহ সেটা হচ্ছে যখন আউটসোর্সিং করা হয়, যেমন ফর এক্সাম্পল ইউএস এর একজন ভাইয়ার, তিনি হচ্ছে তার দেশে হচ্ছে তিনি চাচ্ছে একটা লোগো ডিজাইন করতে। তো একটা লোগো ডিজাইন করার জন্য তো সে একটা কোম্পানিকে হায়ার করবে না, বা একটা সফটওয়্যার ডেভেলপারকে বাসায় হায়ার করবে না বা নিয়োগ দিবে না যে একটা লোগো তাকে ডিজাইন করে দেয়। এখন তার সিম্পল একটা লোগো ডিজাইন দরকার, সে এটা যে কারোর মাধ্যমে করে নিলেই হচ্ছে। আবার এখন সে একটা ডিজাইন, ফর এক্সাম্পল একটা ডিজাইন ইউএসএ করতে লাগে হচ্ছে $20, কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে যদি আমি চিন্তা করি, তাহলে বাংলাদেশে একটা লোগো যদি বলে, কাউকে বলে যদি $1 দিবে, একটা লোগো কিন্তু ডিজাইন করে দিবে। তো সেক্ষেত্রে এখন সে বাইরের যে ইউএস এর যে ক্লায়েন্ট বায়ার আছে, সেই ইউএসএ না করে বাংলাদেশের যেই ফ্রিল্যান্সার আছে তাদের মাধ্যমে সেই কাজটা করে নিল। এতে করে তার কিন্তু কাঙ্ক্ষিত কাজটা কিন্তু হয়ে গেছে, লোগোটা কিন্তু তার ডিজাইন হয়ে গেছে। তো এবং টাকাও কিন্তু তার কম লাগছে। তো এটা হচ্ছে কস্ট ইফেক্টিভনেস, তাহলে তার টাকাটা বেঁচে গেল। এবার আমরা যদি দেখি যে টেক অ্যাডভান্টেজ অফ দ্য ইকোনমিক্স অফ স্কেল, এটা যদি আমরা একটু বলি, সেটা হচ্ছে এক কথা যদি বলতে চাই, যেমন আমরা যদি একটা ছোট কোম্পানির কাছে যদি কাজ দিই, সেটা আর একটা বড় কোম্পানির কাছে যদি কাজ দিই, তাহলে ছোট কোম্পানির থেকে বড় কোম্পানির কাজটা যদি দিই আমি, সে হচ্ছে দ্রুত সময়ে আমাকে করে দিতে পারবে, কারণ তার কোম্পানিতে অনেকগুলা কাজ আছে। যেমন আউটসোর্সিং কিন্তু আমরা শুধুমাত্র যে ফ্রিল্যান্সার একজন করেন, আউটসোর্সিং কিন্তু যেমন বিভিন্ন আইটি ফার্মও কিন্তু আউটসোর্সিং ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আইটি ফার্ম গুলা চালায়। তো টেক অ্যাডভান্টেজ অফ ইকোনমিক্স অফ স্কেল, বড় আউটসোর্সিং এর কোম্পানিগুলা কাজ করার সুযোগ অনেক বড়, তাই তারা কাজ করতে পারে দ্রুত এবং কম খরচে, যেটা ছোট কোম্পানির পক্ষে সম্ভব নয়। উদাহরণস্বরূপ যদি আমরা বলতে পারি, একটা বড় সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি কম সময়ে উন্নত সফটওয়্যার তৈরি করতে পারে, কিন্তু ছোট কোম্পানির কথা যদি আমরা চিন্তা করি, সেটা ছোট কোম্পানির পক্ষে সেটা হয়ে করে ওটা সম্ভব হয়ে ওঠে না। এখন আমরা যদি মেক আপ ফর লেক অফ ইন হাউস নলেজ, এখন আমি একটা সফটওয়্যার বা একটা কোম্পানি, যেমন একটা একজন রেস্টুরেন্টে তার দরকার হচ্ছে রেস্টুরেন্টের সফটওয়্যার। এখন তার কর্মী ভিতর, তার যে কর্মীগুলো আছে, তারা তো ওই যে সফটওয়্যার ডেভেলপ কিভাবে করে সেই বিষয়ে তাদের নলেজ নাও থাকতে পারে, তারা তো সেই বিষয়ে তো হচ্ছে তাদের নলেজ নাই। তো এখানে মেকআপ ল্যাক অফ ইন হাউস নলেজ, অর্থাৎ আপনার কোম্পানিতে যেসব কর্মী বা যারা আছে তাদের যদি এই বিষয়ে নলেজ নাও থাকে, আপনি সেই কাজটা কিন্তু তখন আপনি সোর্স শিফট করবেন আপনি ফ্রিল্যান্সারের কাছে। আপনি আউটসোর্সিং এর মাধ্যমে ফ্রিল্যান্সার দিয়ে আপনি কাজটা করে নেবেন, তাহলে আপনার কোম্পানির যে কর্মীরা আছে তারা যে এই বিষয়ে ল্যাক আছে বা এই বিষয়ে তারা পারতেছে না, সেটা আপনার ইফেক্ট করবে না। সেই ক্ষেত্রে আপনি অবশ্যই চুজ করবেন আউটসোর্সিং। আউটসোর্সিং দিয়ে আপনার বাইরে কারো কাছ থেকে আপনি একটা সফটওয়্যার ডেভেলপ করে নিতে পারতেছেন, তাহলে আপনার নিজস্ব কোম্পানি, আপনার যে কর্মীরা আছে তাদের যদি এই বিষয়ে ধারণা নাও থাকে, সেই ক্ষেত্রে আপনার সমস্যা নেই। তো এখানে মেকআপ এই বিষয়টা এটা নিয়েই এখানে বলছে তারা। এখন আমরা যদি একটু দেখি যে ফ্রি আপ ইন্টারনাল রিসোর্স, এটা আসলে অ্যাকচুয়ালি কি বুঝেছে, আমরা যদি এটা নিয়ে একটু বিস্তারিত বলি, যেটা হচ্ছে ফ্রি আপ ইন্টারনাল প্রসেস। হ্যাঁ, আহ, সেটা হচ্ছে যে আউটসোর্সিং এর মাধ্যমে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ টিম অনেক গুরুত্বপূর্ণ কাজের জন্য ফোকাস করতে পারে। যেমন আপনি যদি আউটসোর্সিংটা যদি আপনি অন্য কারোর মাধ্যমে করান, যেমন আমার আউটসোর্সিংটা যদি আমি বাইরে করা, যেমন আমরা আমার আহ, যে একটু আগে যেটা বললাম যে রেস্টুরেন্ট। আচ্ছা, আজান দিছে, যেহেতু আমরা একটু বড় করি, দেন আবার স্টার্ট করবো।
ওকে। ফ্রি আপ ইন্টারনাল রিসোর্স যেটা নিয়ে আলোচনা করতেছিলাম। তো ফ্রি আপ ইন্টারনাল রিসোর্স যেটা হচ্ছে আমি যেটা বললাম আর কি একটু আগে, যেমন ধরেন আমরা যদি একটা রেস্টুরেন্টে যদি একটা অ্যাপস ডেভেলপের কথা চিন্তা করি, তাহলে একজন রেস্টুরেন্টের যারা কর্মী আছে, ওয়েটার আছে, তাদের পক্ষে তো একটা অ্যাপ ডেভেলপ করা সম্ভব না। তো সেক্ষেত্রে তখন আপনি হচ্ছে আপনার যেহেতু আপনার ইন্টারনাল যে কর্মী আছে তাদের এই বিষয়ে নলেজ নাই, তখন আপনি কি করলেন, হচ্ছে আউটসোর্সিং এর মাধ্যমে করে নেন। তো এটাই হচ্ছে আর কি যে আউটসোর্সিং এর মাধ্যমে যখন আপনি করালেন, তখন তো আর আপনার এই কর্মী বা যাদেরকে দিয়ে আপনি কাজটা করাইতেন তাদেরকে তো আর এখন তো আর তাদের তো আর টাইম ওয়েস্ট করা লাগতেছে না, তারা তো এখন আপনার কোম্পানির কাজ করতে পারতেছে। ফর এক্সাম্পল আমি যদি ধরে নিই, আপনার ম্যানেজারকে দিয়ে যদি আপনি সফটওয়্যারটা ডেভেলপ করতেন, যেটা হচ্ছে মেক আপ ল্যাক অফ ইন হাউস নলেজ, অর্থাৎ বাইরের আপনার ভিতরে যদি কারো নলেজ না থাকে, আপনি বাইরের একজন আউটসোর্স বা ফ্রিল্যান্সার দিয়ে করে নিলেন। তো এতে করে আপনার কি হলো, আপনার কোম্পানির লোক পাঠাচ্ছেন, আপনি বাইরে একজন যদি করে নিলেন, তাইলে আপনার মেকআপ ফর ল্যাক, আপনার যে কোম্পানির যে কর্মীরা যে পারলো না, এই বিষয়টা আপনি আউটসোর্সিং এর মাধ্যমে করে আপনি বেনিফিটটা নিলেন। এখন আউটসোর্সিং এর মাধ্যমে করে আপনি বেনিফিটটা নিলেন, প্লাস আপনার কিন্তু আরেকটা প্রফিট বা বেনিফিট বলতে পারেন, সেটা হচ্ছে ফ্রি আপ ইন্টারনাল রিসোর্স যেটা বলতেছিলাম। সেটা হচ্ছে যখন আপনি আরেকজনকে দিয়ে করাতেছেন, তখন অন্য একজন ফ্রিল্যান্সার বা আউটসোর্স আউটসোর্সিং এর কাছে আপনি সেটা শিফট করে দিলেন, তার কাজে হচ্ছে এটা ডেভেলপ করবে, সেটা ডেভেলপ করে আপনাকে দিয়ে দেবে, বিনিময়ে আপনি কিছু পে করবেন। এখন এতে করে আপনার লাভ হবে যেটা, সেটা হচ্ছে আপনার কোম্পানির যে কর্মীরা তারা কিন্তু বসে থাকবে না, তারা কিন্তু আপনার কাজ করতে থাকবে। তো এটাই হচ্ছে আর কি যে ফ্রি আপ ইন্টারনাল রিসোর্সের যে বিষয়টা। এবং রিডিউস টাইম টু মার্কেট, সেটা হচ্ছে যেমন আপনার সফটওয়্যারটা যেমন আপনি অন্য অন্য একজনকে ডেভেলপ করতে দিবেন, সেখন সে তাড়াতাড়ি আপনাকে একটা বড় কোম্পানির কাছে দিলে সে তাড়াতাড়ি আপনাকে সফটওয়্যারটা দিয়ে দিবে। এতে করে আপনার মার্কেটিং এর যেই টাইমটা, আপনার মার্কেটিং দেখা গেলো আপনার সফটওয়্যারটা আপনি রেডি করতে বা কোম্পানির সবকিছু রেডি করে আপনি দেন মার্কেটিং করবেন। তো এতে করে তো আপনার মার্কেটিং করতে, সফটওয়্যারটা করতে, ডেভেলপ করতে আরো টাইম বেশি লাগতে পারে। তো সেক্ষেত্রে সেটা আপনি বাইরের লোক দিয়েও করাই নিতে পারবেন। তো আমরা যদি একটু বিস্তারিত জানতে চাই, তাহলে আমরা যেমন আমি যদি একটু বলি, সেটা হচ্ছে আউটসোর্সিং এর মাধ্যমে কাজ দ্রুত সম্পন্ন করা যায়, যেমন ফলে কোনো পণ্য বা সেবা দ্রুত বাজারে আনা সম্ভব হয়। উদাহরণস্বরূপ যদি আমি বলি, যদি একটি কোম্পানি যদি তাদের নতুন অ্যাপ আউটসোর্স করে, তাহলে তাদের অভ্যন্তরীণ টিমের তুলনায় বাইরের টিম অনেক দ্রুত কাজটি করতে পারে। যেমন আপনার রিডিউসের যে বিষয়টা যেটা বললাম, সেটা হচ্ছে আপনি একটা সফটওয়্যার দ্রুত আপনি মার্কেটে লঞ্চ করতে পারবেন, এতে করে আপনার মার্কেটিংটা বৃদ্ধি পাবে। তো এতে করে আপনার যে রিডিউস মার্কেট করতে অনেক টাইম লাগতো, যদি আপনি সফটওয়্যারটা ডেভেলপ না করতে পারতেন, সেই টাইমটা হচ্ছে আপনার রিডিউস করে দিবে, হচ্ছে এই বিষয়টা এখানে বলা হয়েছে অ্যাকচুয়ালি। এরপর আমরা যদি একটু দেখি যে এটা হচ্ছে ইনকেস প্রসেস এফিসিয়েন্সিস যে বিষয়টা, সেটা যদি আমরা একটু আহ, বিস্তারিত জানি বা বলি, সেটা হচ্ছে আপনার ইনকেসের যে বিষয়টা, আউটসোর্সিং এর মাধ্যমে একটা কোম্পানি তাদের কাজের প্রক্রিয়া দক্ষতা আর আনতে পারে। বিশেষজ্ঞদের মাধ্যমে কাজ করলে সঠিক পদ্ধতি এবং টুলস ব্যবহার করে দ্রুত কাজ করা সম্ভব। যেমন এটা আর একটু যদি সহজে বলি, তাহলে সেটা হচ্ছে ইনক্রিজ প্রসেস এফিসিয়েন্সি। আপনি দেখেন, আমরা আহ, যদি এবার বলা ঠিক না, তবে আমি ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি। যেমন সব টিচার বা সবাই কিন্তু আপনাকে সমানভাবে বুঝাতে পারবে না, বা সবাই কিন্তু আপনাকে সবভাবে একে মানে ভালোভাবে গাইডলাইন করতে পারবে না। একজন পিএইচডি টিচার যে আপনাকে যতটুকু আপনাকে নলেজ দিতে পারবে, একজন জেনারেল যিনি, উনি অতটুকু দিতে সক্ষম নাও হতে পারে। তো সেক্ষেত্রে এটা এটা ইনক্রিজ প্রসেস এফিসিয়েন্সি, অর্থাৎ আপনি যখন বাইরের একজন দক্ষ কর্মী দিয়ে বা দক্ষ ইনফ্লুয়েন্সার দিয়ে আপনি কাজ করাবেন, আহ, তখন সেক্ষেত্রে আপনার যেটা হবে, যখন আপনি বাইরের একজন দক্ষ ইনফ্লুয়েন্সার দিয়ে কাজ করবেন, তখন সে আপনাকে নলেজ দিতে পারে, ভালো আইডিয়া দিতে পারে। যেমন আপনি একটা আপনার দেখেন, বিজনেস এমন একটা জিনিস, আপনার কাছে টাকা আছে, আপনি বিজনেস করবেন না। পৃথিবীতে এত রকম প্রসেস, এত কিছু, আপনার কিছুই জানা লাগবে না, কোনো কিছু করার দরকার, আপনার কাছে শুধু টাকা আছে, আপনার কাছে সব আছে। তো যেটা বললাম যে আপনার কাছে যদি টাকা থাকে, তাহলে আপনার আইডিয়ার অভাব হবে না, আপনি টাকা দিয়ে আইডিয়া কিনে নিতে পারবেন। তো সেটাই হচ্ছে আর কি বিষয়। আপনি যখন আউটসোর্সিং করবেন, তখন একজন দক্ষ আউট ফ্রিল্যান্সারের মাধ্যমে যখন আপনি করবেন, আপনার আইডিয়া নাও থাকতে পারে একটা বিজনেসের। আপনি ফর এক্সাম্পল আপনি একটা বিজনেস করতে যাচ্ছেন, অনলাইন বিজনেস, আপনি প্রোডাক্ট সেল করবেন, আপনি কম টাকায় কিনে বেশি টাকা বিক্রি করবেন। তো সেই ক্ষেত্রে আপনার ওই বিষয়ে প্রপার নলেজ নাও থাকতে পারে। যখন আপনি ফ্রিল্যান্সার দিয়ে কাজ করে নেবেন, তখন সে আপনাকে এই বিষয়ে আপনাকে আইডিয়া দিতে পারবে বা এই বিষয়ে আপনাকে ভালো নলেজ দিতে পারবে। এটাই আসলে বলা হয়েছে এখানে। এবং আমরা যদি এটা যদি একটু দেখি, সিস্টেম ডেভেলপমেন্ট ইন নন কোর অ্যাক্টিভিটি, সিস্টেম ডেভেলপমেন্ট ইজ এ নন কোর অ্যাক্টিভিটি। যেমন
অনেক প্রতিষ্ঠানের জন্য সফটওয়্যার ডেভেলপ বা সিস্টেম ডেভেলপমেন্ট তাদের মূল কাজ নয়। যেমন আমি কিভাবে বলি, যেমন একটা হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম কথা যদি আমি চিন্তা করি, সেটা হচ্ছে যেমন হসপিটালের তার কাজটা হচ্ছে কি, তার কাজটা হচ্ছে গ্রাহকদের সেবা দেওয়া। ডাক্তার সেবা দিবে, গ্রাহক আসবে, রিপোর্ট করাবে, এটা হচ্ছে তার মূল থিম। এখন সে যদি সফটওয়্যারটা নিয়ে পড়ে থাকে, তার সফটওয়্যারটা যদি ডেভেলপ, দেখেন আপনি একটা হসপিটাল যদি আপনি 1 মাস আগে যদি আপনি এটা রেডি করতে পারেন, দাঁড় করতে পারেন, আপনি হসপিটাল যদি চালু করতে পারেন, তাহলে 1 মাস আপনার কিছু কিছু হসপিটাল আছে কয়েক কোটি কোটি টাকা ডেইলি, কোটি কোটি টাকার লেনদেন হয়। এখন আপনি 1 মাস যদি একটা হসপিটালে যদি আপনার সফটওয়্যারটা আপনার লাগবে, অবশ্যই লাগবে হসপিটাল ম্যানেজমেন্টের সফটওয়্যারটা, এখন সফটওয়্যারটা রেডি করতে যদি আপনার 1 মাস অপেক্ষা করতে হয়, তাহলে আপনার তো অবশ্যই বিজনেস এখানে ডাউন হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার লক্ষ্য না কিন্তু আসলে সফটওয়্যারটা ডেভেলপ করা, আপনার লক্ষ্য হচ্ছে আপনার হসপিটালের সেবা দেওয়া, গ্রাহকদেরকে কিভাবে মানুষের সেবা করবেন বা রিপোর্ট টিপোর্ট, এগুলো হচ্ছে আপনার হসপিটালের কাজ, হচ্ছে এটা আপনার সফটওয়্যার ডেভেলপ করা আপনার কাজ না। তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি অন্য একজনকে দিয়ে দিলেন, আপনি তাড়াতাড়ি যাতে সফটওয়্যারটা ডেভেলপ করে আপনাকে দিয়ে দেন, দেন আপনি আপনার কাজে ইউজ করে দিলেন। অথবা আপনি আপনার কাজ করতেছেন, মাঝে পাশাপাশি আপনি সফটওয়্যারটা ডেভেলপ করতে দিলেন, সফটওয়্যারটা দিলে দেন আপনি আপনার কাজ আগালে। এখন আপনার কাজের জন্য, সফটওয়্যারের জন্য কিন্তু আপনার কাজটা বসে থাকা যাবে না, কারণ সফটওয়্যারটাই হচ্ছে আপনার মূল লক্ষ্য না, আপনার লক্ষ্য হচ্ছে সেবা দেওয়া বা এটা। সেক্ষেত্রে আপনি হচ্ছে আউটসোর্সিং বেছে নিতে পারেন। যেমন আপনার মাথা কামানোর কোনো কাজ না, আপনি আপনার নিজের কাজ নিয়ে পড়ে থাকলেন। যেমন আমি দেখা গেল আমি সফটওয়্যারটা ডেভেলপ করতে যদি আমি 10 দিন যদি এখানে সময় অপচয় করি, তাহলে আমার 10 দিন সময় কমে গেল। তো আমি সফটওয়্যারটা আউটসোর্সিং কারো একজনের কাছে দিয়ে দিলাম। এখন আমি হচ্ছে এই 10 দিন আমার অন্য যে সিস্টেম, দেখা গেলো আমার হসপিটাল করতে হলে একটা জায়গা নিতে হবে, বিল্ডিং করতে হবে, বিল্ডিং এর ডিজাইন লাগবে, তারপরে কোন কোন ডাক্তার সেই হসপিটালে বসবে সেটা লাগবে। তো আমি সেদিকে হচ্ছে আমি ফোকাস করলাম, এবং আমি একজন আউটসোর্স ফ্রিল্যান্সারকে দিয়ে দিলাম সফটওয়্যারটা ডেভেলপ করতে। সে আমার সফটওয়্যারটা ডেভেলপ করতেছে, এদিকে আমি কাজ করতেছি, তাহলে দুইটা কিন্তু প্যারালালি হচ্ছে। তো এই ক্ষেত্রে আপনি আউটসোর্সিংটা বেছে নেবেন, এটা হচ্ছে আর কি এইখানে যেটা বলেছে, সিস্টেম ডেভেলপমেন্ট ইন এ নন কোর অ্যাক্টিভিটি ফর দ্য অর্গানাইজেশন। এবং ফাইনালি এবং যেটা সেটা হচ্ছে সবার শেষে যেটা, সেটা হচ্ছে পলিটিক্যাল যে বিষয়টা, এটা হচ্ছে পলিটিক্যাল রিজন লেবার ডিসকোর্স, যেটা যদি আমরা বলি বাংলাদেশের পার্সপেক্টিভ যদি এটা চিন্তা করেন, এটা হচ্ছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং অনেক মজারও বলতে পারেন ওয়ান কাইন্ড অফ, সেটা আমার কাছে মজা লাগতেছে শুনে। সেটা হচ্ছে পলিটিক্যাল যে রিজনটা। যেমন দেখেন আপনি গার্মেন্টস এর যে বিষয়টা, আমি গার্মেন্টস দিলে আপনি খুব সহজে বুঝবেন। গার্মেন্টসে কিন্তু, গার্মেন্টসে যারা মালিক আছে তারা কিন্তু কোটি কোটি টাকা বিজনেস করে। এখন একদিন যদি তার গার্মেন্টস বন্ধ থাকে, বা বিদেশের একটা বায়ার, তার অনেক রকম লস হয়ে যেতে পারে। বিদেশের একজন বায়ারের কাছ থেকে সে একটা অর্ডার নিল যে তাকে সে 10,000 পিস মাল দেবে, অর্থাৎ আহ, যেটাই দেবে আর কি, প্রোডাক্ট বা শার্ট বা প্যান্ট। এখন এতে করে যদি সে যদি টাইমে না দিতে পারে, তাহলে ওই ভাইয়ের সাথে তার কানেকশন নষ্ট হয়ে যাবে, বিজনেস ডিল হবে না, নেক্সট টাইম তার ওই ভাইয়ের তার কাছে আসবে না। তো এখন গার্মেন্টস এর ক্ষেত্রে যদি আউটসোর্সিংটা হয় না, এটা জাস্ট এক্সাম্পল দিতেছি। এখন পলিটিক্যাল যে ইস্যু, পলিটিক্যাল ইস্যু যেমন শ্রমিকরা আন্দোলন করলো যে তারা আর কাজে যাবে না, তখন আপনার তো কাজ বন্ধ থাকবে, তো আপনি তো বাইরের কাজ দিতে পারবেন না। তো এটা যেমন অনেক রাজনৈতিক বিষয়ের কারণে অনেক এগুলো হয়ে থাকে, রাজনৈতিক কারণে শ্রমিকরা আন্দোলন করে। তো সেক্ষেত্রে যেমন ধরেন মনে করেন যে আপনি হচ্ছে একটা কল সেন্টার, বা কল সেন্টার আপনি সার্ভিস করলেন। তো কল সেন্টার এখন আপনার যেমন ধরেন আমি রবি কোম্পানির কথা যদি আমি চিন্তা করি, তো রবি সফটওয়্যার তাদের হচ্ছে কল সেন্টার। তো তারা কল সেন্টারে যে গ্রাহকগুলো বসে, তারা কোনো একটা কারণে ধর্মঘট করলো যে তারা আজকে অফিস করবে না। এখন তারা যদি আজকে অফিস না করে, তাহলে আপনার রবিতে হাজার হাজার কোটি কোটি গ্রাহক আছে, তারা অফিসে কল দিতে কারো পাবে না। তখন সেই ক্ষেত্রে পলিটিক্যাল ইস্যুর কারণে যদি কোনো আন্দোলন বা কোনো শ্রমিক যদি আপনার ধর্মঘট করে যে সে কাজ করবে না, তখন তার কাজটা আপনি আউটসোর্সিং এর মাধ্যমে করে নিতে পারেন। এটা এই জন্য আপনি আউটসোর্সিং করবেন। আপনার শ্রমিক আসে না, ওকে পায় না, আমি আউটসোর্সিং এর মাধ্যমে করে নিলাম। আশা করি বুঝতে পারছেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। এবং ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।